আসসালামু আলাইকুম। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সুবিধার্থে আজকে আমি লাইভ এসেছি এবং একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যাতে তোমরা এই লকডাউনের মধ্যেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। তো আমার যে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে পড়তো কোচিং, স্কুল এবং টিউশনে, তারা তো আমাকে চেনেই, এবং আদার্স যারা গ্রামের এলাকার বা পার্শ্ববর্তী এলাকার তারাও আমাকে চেনে। এছাড়াও পুরো রাজ্যে যে আমাদের 9 ও 10 এই দুটোকেই ম্যাটার করা হয়, ফ্যাক্টর ধরা হয়, কারণ 9 পাস করার পরেই 10-এ উঠবে, তার জন্য 9 আর 10-এর উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। আর তার জন্য আমি এই দুটো ক্লাসকেই গুরুত্ব দিয়েছি, এবং এর জন্য 9 ও 10-এর জন্য আমি চ্যাপ্টার ভিত্তিক সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করে তোমাদেরকে দেব। তোমরা যদি আমার সঙ্গে একটু ধৈর্য সহকারে যদি আমাকে ফলো করো, তাহলে দেখতে পাবে তোমরা যেভাবে আমার কাছে বাড়িতে এবং টিউশনে, স্কুলে শিখতে, ঠিক সেম টু সেম সেইভাবে তোমরা অনলাইনেও আমার সাথে ক্লাস করতে পারবে। তো তার আগে, শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা জানাই, আমার পরবর্তী এবং প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে তোমরা MK ম্যাথামেটিক্স টিপস বলে সার্চ করবে, আমার ছবি দেখতে পাবে, এবং তার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলি তোমরা খুব সহজে আপডেট পেয়ে নিতে পারো। তাহলে এবারে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাই ইউটিউব চ্যানেল MK ম্যাথামেটিক্স টিপস, তোমরা ইউটিউবে গিয়ে MK ম্যাথামেটিক্স টিপসটা লিখলে তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবে, এবং সেখানে সমস্ত ধরনের 9 ও 10-এ সমস্ত চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক সলভ করতে পারবে। আজকে আমি যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে ক্লাস 9 ম্যাথামেটিক্স, অধ্যায় নম্বর হচ্ছে বৃত্তের পরিধি, কোষে দেখি 16। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে হঠাৎ করে কোশ্চেন অধ্যায় নম্বর 16তে কেন? কারণটা হচ্ছে আমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, তো বেশিরভাগ ফার্স্ট ও সেকেন্ড ইউনিটটা বাদ দিয়ে যেটা আমাদের থেকে যায়, সেখান থেকে বেশি কোশ্চেনগুলো আসে। তাহলে আমাদের ফাইনাল পরীক্ষার রুটিনের মধ্যে এই 16 থেকে নিয়েই আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ সবগুলো থেকে আসবে, অল সিলেবাস থেকে, অল পুরো বই থেকে আমাদের আসবে কোশ্চেন, কিন্তু বেশিরভাগ কোশ্চেনটা আমাদের 16 থেকে আমাদের আছে। তাহলে তার জন্যই আমি 16 থেকে শুরু করেছি। 16 থেকে পুরো বইটা শেষ হয়ে গেলে আবার আমি প্রথম থেকে তোমাদেরকে হালকা করে সাজেশন করে দিয়ে দেবো। ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। আমি কাউসার আলী, তোমাদের প্রিয় টিচার, এবং তোমাদের অনেকের জানা তো, এবং আমি তোমাদেরকে প্রতিটি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কিন্তু আমি যেহেতু লকডাউনের অবস্থা রয়েছে, তার জন্য সবগুলো কোশ্চেন সলভ না করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সলভ করবো। তোমরা খুব সহজে লক্ষ্য করো। এবার আমরা চলে আসছি তাহলে বৃত্তের পরিধি। ভিডিওটি আমাদের কোশ্চেন অ্যান্সার সলভ করার আগে পরিধির ব্যাপারে কিছু জিনিস জেনে নিতে হবে, আর আমি তোমাদেরকে সেই ব্যাপারে দেখাই। তাহলে এবার লক্ষ্য করো, বোর্ডটিকে ফলো করো। তাহলে পরিধি, বৃত্তের পরিধি। আচ্ছা, চ্যাপ্টারের নামই হচ্ছে বৃত্তের পরিধি, মানে একটা বৃত্ত থাকবে, বৃত্ত। তাহলে এটা ধরে নাও বৃত্ত, এটা একটা বৃত্ত নিয়ে নিলাম, এটা ধরে নিলাম কি একটা বৃত্ত। এবার দেখো এই যে বৃত্ত, এই বৃত্তে এটা মনে করো মিডিল। এখন মিডিল পয়েন্টটাকে নিয়ে নাও, এটা সেন্ট্রি বা মিডিল বা মধ্যবিন্দু, এটা হচ্ছে সেন্ট্রি বা মিডিল বা মধ্যবিন্দু। এবার তোমরা দেখো এই যে বৃত্তের যে চারিদিকটা রয়েছে, এটাকে বলা হয় পরিধি। এটাকেই বলা হয় পরিধি। চারিদিকটাকে কি বলে? পরিধি। তাহলে বৃত্তের চারিদিকটাকে কি বলে? পরিধি বলে। তাহলে এটা জেনে গেলে তোমরা পরিধি কি জিনিস, মানে চারিদিকটাকে বলা হয় পরিধি। আচ্ছা, এবার দেখো আমাদের যে খেলার মাঠগুলো যদি গোল হয়, গোল মান যদি হয়, তাহলে কি বলবো? আমরা বৃত্তাকার মান বলি। কি বলি? বৃত্তাকার মান। তখন কিন্তু মাঠের পরিসীমা বলে না। বৃত্তাকার যদি হয় তাহলে পরিসীমা হবে, চৌকোণাকার যদি হয় তাহলে সেটা হবে
পরিসীমা, তাহলে বৃত্তাকার হলে পরিধি আর চৌকোণাকার হলে হবে পরিসীমা। তাহলে চারিদিকটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। এখন আমরা কি করতে পারি? বৃত্তাকার মাঠে চারিদিকে বেড়া দিতে পারি, ইট দিয়ে প্রাচীর দিতে পারি, জাল দিয়ে ঘিরে দিতে পারি, সেই ব্যাপারে আমাদের সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। অথবা তোমরা দেখেছো অনেক সময় আমরা মাঠে কি করি, একটা খুঁটা দিয়ে খুঁটাকে গেড়ে দিই, তারপর ওখানে দড়ি বেঁধে গরুকে মানে মাঠে ছেড়ে দিই। গরুটা কি করে? চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খায়। তাহলে আমরা সন্ধ্যাবেলা যদি গিয়ে দেখি তাহলে দেখতে পাবো যতটা জায়গা পর্যন্ত গরুটা ঘুরতে পেরেছে, যেতে পেরে ততটা জায়গা পর্যন্ত ঘাসটা খেয়ে একটা চক্রাকার এলাকা তৈরি করেছে জায়গা। তো সেটাকে আমরা ধরে নিতে পারি কি সে কতটা। এবার তোমাদের কোশ্চেন, সেখানে কোশ্চেন হবে একটা গরুকে 10 মিটার দৈর্ঘ্যের একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সে কতটা জায়গার ঘাস খেতে পারবে, সর্বাধিক কত জায়গা, তো যতটা জায়গা সে ঘুরতে পারবে ততটা। সেই কোশ্চেনটা তোমাদের আছে চ্যাপ্টারে, সেটা আমি সলভ করবো। তো তার আগে তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, তার আগে আমার কোশ্চেন হলো যেটা পরীক্ষাতে আসবে, কি একটি বৃত্তের মধ্যে কতগুলো বিন্দু থাকে? একটি বৃত্তের মধ্যে কতগুলো বিন্দু থাকে? তাহলে তোমরা এটা লিখে নাও অসংখ্য বিন্দু। কতগুলো বিন্দু? অসংখ্য। এটার কোনো পরিমাণ নেই, অসংখ্য বিন্দু। তাহলে এটা হয়ে গেল অসংখ্য বিন্দু। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এটা যেটা প্রশ্ন আসবে, বিন্দু, অসংখ্য বিন্দু। এটা হচ্ছে অসংখ্য বিন্দু, মানে একটা বৃত্ত কতগুলো বিন্দু থাকে? অসংখ্য। তারপরে যে আমাদের কোশ্চেনটা আছে সেটা হবে যে একটি বৃত্তের মধ্যে কতগুলো জ্যা থাকে? বৃত্তের মধ্যে জ্যা, তাহলে এটা হচ্ছে অসংখ্য। একটা বৃত্তে কতগুলো জ্যা থাকে? অসংখ্য। এটাও তোমাদের জানা হয়ে গেল। এগুলো সব কোশ্চেন, অসংখ্য জ্যা। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে জ্যা কি জিনিস? তাহলে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে লম্বাকার দৈর্ঘ্যটা টানা যায়, বা বৃত্তের একদিক থেকে আরেক দিক যদি আমরা চলে যাই, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দৈর্ঘ্যকে বলা হয় জ্যা। যেমন মনে করো এটা এখান থেকে এখানে এলাম, এটা হলো একটা জ্যা। আবার এইভাবে যেতে পারি, আবার এখান দিয়ে যেতে পারি, এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, মানে অনেকভাবে। তাহলে দেখো তোমরা এবার নিজেরাই বলো এর মধ্যে কতগুলো রাস্তা তৈরি করা যেতে পারে, দাগ টানা যেতে পারে। আমি যদি দাগগুলো শুরু করি, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তারপরে ফের এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তাহলে আনলিমিটেড, কোনো লিমিট নেই। এবার আমাদের যেটা তৃতীয় কোশ্চেন, তাহলে তোমরা দেখতে পেলে তার অসংখ্য জ্যা। তারপরে যেটা আমাদের মূল কোশ্চেন সেটা হচ্ছে কি বৃত্তের দীর্ঘতম জ্যাকে কি বলে? এটা হচ্ছে দীর্ঘতম। দেখো এই যে আমি নাম দিয়ে দিচ্ছি এ আর বি, এই এ বি, আর এটাকে মনে করো মূল পয়েন্টটা ও। তাহলে এ থেকে বি এটাকে বলা হয় বৃহত্তম জ্যা। এটা হচ্ছে বৃহত্তম জ্যা। এবার দেখো বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? কোশ্চেন আছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, বা বৃহত্তম জ্যার অর্ধেকে কি বলে? তাহলে তোমরা খুব সহজে দেখে নাও। বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের আরেক দিক থেকে আরেক দিক। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেটা যদি সেন্টার দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু দিয়ে যদি যায় বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সেটাকে বলা হয় ব্যাস। সেটাকে কি বলে? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাটা হচ্ছে কি? ব্যাস। এবার তোমরা জানো ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাস বাই 2। ব্যাস বাই 2, এটা হয়ে গেল কি? ব্যাসার্ধ। তাহলে দেখো এবার ব্যাস বাই 2 মানে হচ্ছে বৃহত্তম জ্যা বাই 2। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে বৃহত্তম জ্যায়ের অর্ধেককে কি বলে? তাহলে কি বলে? ব্যাসার্ধ বলে। যদি তোমাকে বলে ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে। তোমাকে যদি বলা হয় ব্যাসার্ধের ডবল, তাহলে কি হবে? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হবে। ব্যাসার্ধের ডবল কি? বৃত্তের বৃহত্তম জ্যা। মানে অনেকভাবে তোমাকে কোশ্চেন করা যেতে পারে। এটা হলো বৃত্তের ব্যাপারে এই যে খুঁটিনাটি তথ্য। এবার আমরা চলে আসবো বৃত্তের পরিধি গেল, বৃত্তের ক্ষেত্রফল। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফল কোনটা? এই যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি যেটাকে লাল কালি দিয়ে মানে করছি, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। মানে ভিতরে যেটা থাকবে সেটা ক্ষেত্রফল। ভিতরকারটাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হলো আমাদের ক্ষেত্রফল। এবার দেখো আমাদের পরিধি আর ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটার নামই দেওয়া হয়েছে পরিধি। আর আরেকটা চ্যাপ্টারের নাম আছে আমাদের 9-এ অনুশীলনী নম্বর 18, সেটা আমি পরে করবো। তাহলে এটার নাম হলো পরিধি। তাহলে ক্ষেত্রফলটা তোমরা এই চ্যাপ্টারে জেনে গেলে ক্ষেত্রফল কি, পরবর্তী চ্যাপ্টারটা তোমরা জানতে পারবে। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফলটা কি? বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে ভিতরটা, আর চারিদিকটা হচ্ছে পরিধি। অসংখ্য জ্যা থাকে, অসংখ্য বিন্দু থাকে, এবং বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ, অর্থাৎ বৃহত্তম জ্যায়ের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। এবারে আমি চলে আসছি মূল বিষয়ে,
যেটা হচ্ছে আমাদের যেগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে এবারে মনে করো আমি একটা বৃত্ত নিয়ে নিলাম, এটা মনে করো একটা বৃত্ত নিয়ে নিলাম, এই বৃত্তের এটা মনে করো সেন্টার, এটা একটা দাগ টানলাম বৃত্তে, দেখো বৃত্তের মিডিল থেকে এটাকে কি বলে, ব্যাসার্ধ কাকে বলে জেনে নাও, ব্যাসার্ধ। বৃত্তের সেন্টার থেকে বা কেন্দ্র থেকে বা মধ্যবিন্দু থেকে বৃত্তের চারিদিকে মানে যে কোনো দিকে পরিধি বরাবর যাওয়াকে বলা হয় ব্যাসার্ধ। পরিধিতে গেলে, পরিধিতে চলে গেলে সেটাকে বলবো আমরা ব্যাসার্ধ। তাহলে এটা বৃত্তের কেন্দ্র, এটা যেদিকে যাবো আমরা যে কোনো দিকে যেতে পারি, মনে করো এইদিকে এলাম অথবা এদিকে গেলাম, অথবা মনে করো সাপোজ আবার এদিকে গেলাম, তাহলে এই যে মিডিল জায়গা থেকে যেদিকে যাবো সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলবো। আর একটা জিনিস দেখো, বৃত্তের একদিক থেকে আরেক দিক যদি চলে যায় তাহলে সেটাকে কি বলবো, কেন্দ্রবিন্দু দিয়ে মূল বিন্দু দিয়ে যদি চলে যায় তাহলে সেটাকে বলবো ব্যাস। তাহলে এটা হচ্ছে ব্যাস। এবার দেখো আমি তাহলে ব্যাস, ব্যাসার্ধ এখান থেকে এটার নাম দিয়ে দাও, সেন্টারটার নাম দিলাম এ, ও এটার নাম মনে করো এ দিলাম, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিলাম, এটার নাম ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এফ জি এইচ এগুলো নাম দিলাম। এবার দেখো এখানে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাইছি যে এখানে লক্ষ্য করো, দেখো জি আর সি এটা কি ব্যাস, আর বাকি সবগুলোই ও থেকে যে কোনো গণতি করো, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি সবই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার দেখো, তাহলে আমি এখন লিখে নেব, আমরা সূত্রটা লিখে নেব, ধরি বৃত্তে, এটা অঙ্ক করার আগে এইটুকুটা জানতে হবে, বৃত্তে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আমরা ধরে নিলাম, বৃত্তের ব্যাসার্ধ আর একক, আর একক, আর চিহ্ন দিয়ে এটাকে আর অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় আর একক। এবার দেখো বৃত্তের ব্যাস কি হবে, তাহলে ব্যাসের ব্যাস কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধের ডবলকে ব্যাস বলে, ডবল মানে 2, তাহলে 2 গুণ করে দাও, তাহলে 2 আর একক। একক মানে কি, এখানে সেমি হতে পারে, একক মানে হচ্ছে সেমি হতে পারে, মিটার হতে পারে, ডেসিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, যে কোনো একক হতে পারে, এখানে যে কোনো একক হতে পারে। এবার তারপরে অতএব বৃত্তের পরিধি কি হবে, পরিধি, তাহলে দেখো পরিধি, পরিধি মানে হচ্ছে চারিদিক। আর তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস যেটা আছে ব্যাস, সেটাকে যদি পাই দিয়ে গুণ করে দিই তাহলে পরিধি হবে, বৃত্তের ব্যাসকে পাই দিয়ে গুণ, তাহলে 2 পাই আর, 2 পাই আর, এটা হলো বৃত্তের পরিধি। কি হবে, এটাও একক হবে, এটাও একক, ঠিক আছে। এবার তার আগে আরেকটা জিনিস তোমরা জেনে নাও, এটা তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, বৃত্তের ক্ষেত্রফল, এটা আমি এই চ্যাপ্টারে জানিয়ে দিচ্ছি, তোমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে জেনে নেবে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, বৃত্তের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধকে স্কোয়ার করলে, এককটা কিন্তু তখন আর একক হবে না, তখন হবে বর্গ, কারণ ক্ষেত্রফল বললে বর্গ হবে, আর একক যা বলবে তা বুঝবে, তাহলে বর্গ একক। এবার আরো কিছু রয়েছে, এছাড়া তোমাদের আরো লিখতে হবে অর্ধবৃত্ত। এবার বৃত্ত শেষ হলে এবার চলে আসছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি মানে কি, এবার দেখো লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটা অর্ধবৃত্ত এঁকে দেখাই। তাহলে অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক মানে বাকি, তোমরা যদি বলা হয় অর্ধবৃত্তের উদাহরণ দাও তাহলে তোমরা কি দিবে, অর্ধবৃত্তের উদাহরণ হচ্ছে বাটি, মনে করো এরকম বেল, সাইকেলের বেল, বাটি, এগুলো হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে দেখুন এই যে এটা হচ্ছে কি ব্যাস, কারণ বৃত্তের একদিক থেকে আরেক দিক, তাহলে এটা হচ্ছে 2r, ব্যাস হলো 2r, আর নিচে যেটা রয়েছে সেটা কি হবে পাই আর। কেন পাই আর হবে, কারণ দেখো পরিধিটা কত, পরিধিটা হচ্ছে 2 পাই আর, তাহলে অর্ধেক করে দিয়েছি, কেটে দিয়েছি, তাহলে অর্ধেকটা হয়ে যাবে, তাহলে পাই আর হবে, তাহলে টোটালটা কত হলো, পরিধি মানে এবার কি, এটার পরিধি মানে কি, এখান থেকে টোটালটা, এটাকে বলা হয় অর্ধবৃত্তের পরিধি, মানে হচ্ছে এখানে যে একটা পয়েন্ট ধরি এ, এটা যদি ধরি বি, আর এটা যদি পি ধরি তাহলে হবে এ বি পি, তাহলে এটা হবে পাই আর 2r, এটা একক, ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা একক, একক। এবার দেখো এখান থেকে কি কমন যাবে, আর আর কমন যাবে, তাহলে সেটাও কমন নিয়ে নেব, তাহলে সহজভাবে মনে রাখার জন্য, তাহলে হবে পাই, ঠিক আছে। তাহলে এটাকে দেখো কমন নিলাম, তাহলে কি হবে, এখানে হবে পাই। এবার দেখো পায়ের মানটা আমি বসিয়ে দিচ্ছি, পায়ের মানটা বসিয়ে দিচ্ছি কত, 22 এর 7,
দেখো আগে কমনটা নিই তারপরে, তাহলে পাই প্লাস কি হবে, পাই প্লাস এখানকার 2টা থাকলো, তাহলে 2 এটা হলো। এবার দেখো আমাদের পায়ের মানটা মুখস্থ রাখতে হবে। আমি উপরে উপরে একটু মিটিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। দেখো তাহলে আমাদেরকে এই পায়ের মানটাও আমি বসিয়ে দিচ্ছি, দেখো ক্যালকুলেশন করে রাখছি। তোমরা যে কোনোটাই মুখস্থ রাখতে পারো, এটা মুখস্থ রাখতে পারো, এটা মুখস্থ রাখতে পারো, বা এখন যেটা করবো সেটা রাখতে পারো। দেখো তাহলে পায়ের মানটা তো 22 এ 7 প্লাস 2 কি হবে একক। এবার দেখো এখান থেকে লসাগু করো, 7 দুগুনি 14, 7 দুগুনি কত 14, 14 আর উপরে কত আছে 22, 7 দুগুনি 14 আর 22 এ কত হয়, 14 আর 22 এ হয়ে যায় 36 নাকি, তাহলে 36 হলো। আর নিচে কত ছিল 7, তাহলে 36/7, 36/7, আর এখানে হয়ে যাবে আর মানে ব্যাসার্ধ একক। এটা হলো সবচেয়ে ছোট টিপস, মানে মনে রাখার সবচেয়ে ছোট টিপস হলো এটা, মানে অর্ধবৃত্তের পরিধি কত সেটা হচ্ছে এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট টিপস। এটা মনে রাখতে পারো, ডাইরেক্টলি এটা মনে রাখো, ব্যাসার্ধ যদি জানি তাহলে এখান থেকে বের করে নিতে পারবো। 36/7 আর একক, এটা হচ্ছে সবচেয়ে হালকা ছোট অর্ধবৃত্তের পরিধি। তাহলে এটা হয়ে গেল আমাদের এইটুকুটাই ছিল সূত্র, এটা তোমরা টুকে নিতে পারো। আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, তারপরে এবার আমি অনুশীলনীটা শুরু করব। তার আগে আমি অনুশীলনীর কোশ্চেনগুলোকে অবশ্যই টুকবো। তাহলে আমি তোমাদের সামনে একটা অনুশীলনীর কোশ্চেন তুলে ধরবো, আর তোমাদের 2 মিনিটের মধ্যে এটা টুকে নাও। तीस मिनट बेसि माना 13 मिनट 3 राउंड करा शुरू कर दे और तो दिन तो चले का बाकी तो सब जान এটা হলো না তো ক্যালকুলেশন यार তোরা কথা বলবি না বেশি, হ্যাঁ মানে শুনতে তো রেকর্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ তো সাইলেন্স। তো এবার আমি তোমাদের সামনে ফিরে এলাম, এবার আমি কোশ্চেনগুলো সলিউশন করব। তাহলে অনুশীলনীতে যাওয়ার আগে আমরা কিছু কোশ্চেন এমনিতে সলিউশন করব, যেগুলো সামনে নিজে পড়াতে দেওয়া আছে বা আদার্স পাতা প্রথমে কোর্সে দেখি আগে দেওয়া আছে সেগুলো। তাহলে এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা সেটাকে সলভ করার চেষ্টা করো নিজে নিজে, তারপরে আমি করে দেবো। আর দেখো 1 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, এখানে লিখে রাখতে পারো নিজে করি, এটা কোনো সরণি নয়, নিজে করি, মানে এগুলো আমরা নিজে করছি, নিজে করি। 1 নম্বর, একটি বৃত্তের ব্যাস 12 সেমি হলে তার পরিধি কত হবে, এটা গেল আমাদের কোশ্চেন। এবার এটার অ্যান্সারটা করো, দেখো তোমরা চেষ্টা করো, আমার না পারলে আমার দিকে লক্ষ্য করো। তাহলে দেখো বৃত্তের ব্যাস, তাহলে এখানে লিখে নেব বৃত্তের ব্যাস, আমি তোমাদেরকে সব লিখে দিয়েছি। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে কি 12, বৃত্তের ব্যাস মানে 12 ধরেছিলাম, দেখতে পেয়েছিলে তোমার সূত্রতে। তারপরে এখানে তাহলে 12 সেমি, 12 সমান 12 সেমি হয়ে গেল। এবার দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ লিখে নেব, কারণ ক্ষেত্রফল ব্যাসার্ধ দিতে হয়। বৃত্তের ব্যাসার্ধ, আর সমান কত, তাহলে 12/6, 12/2, মানে 2 ভাগ করতে হবে, অর্ধেক করতে হবে, তার 6 সেমি এটা হলো। আচ্ছা, কিন্তু হ্যাঁ তোমরা মনে রাখবে, যদি বৃত্তের ব্যাস দেয় তবুও মানে পরিধি ডাইরেক্ট বের করা যাবে, যদি বৃত্তের পরিধি ব্যাসার্ধ করে তবুও ডাইরেক্ট করা যাবে।
ব্যাস বললেও একবারই করা যাবে ব্যাসার্ধ না বের করে, যদি ব্যাসার্ধ প্রশ্নতে দেয় তবুও করা যাবে। এটা আমি তোমাদেরকে দুটো দিয়ে দেখাবো, ডাইরেক্টলি এটা দিয়ে দেখাচ্ছি, প্রথমে ব্যাস দিয়ে উত্তর করছি। এবার দেখো তাহলে বৃত্তের পরিধির সূত্র কি লিখে নাও, তাহলে এইভাবে লিখে নিতে হবে, নির্ণেয় পরিধি। পুরো আমি অত লিখছি না, তোমরা একটু বুঝে নেবে কি বৃত্তের পরিধি। তাহলে নির্ণেয় পরিধি কি হবে, সূত্র ছিল 2 পাই আর একক, এককের জায়গায় এবার একক হবে না, এবার হবে সেমি। এবার দেখো আমি তোমাকে বললাম যদি ব্যাস থাকে তবুও ডাইরেক্ট করা যাবে, কেন দেখো ব্যাস মানে কি 2r, 2r মানে এটা, তাহলে এখান থেকে দেখো 2 আর rটাকে সাজিয়ে নাও, তাহলে দেখো 2r গুণিত কি করলাম পাই করে দিলাম সেমি। এবার দেখো 2r মানে কত, 2r মানে হচ্ছে 12 গুণিত, তাহলে পাই মানে কত, পাই মানে হচ্ছে 22 এর 7, অথবা এখানে দেখো এই আনসারটাতে কিন্তু 22 এর 7 মানে পায়ের মানটা বসাতে হবে না, মানে এটার জন্য এটাই আনসার হবে, কারণ পায়ের মানটা এখানে কাটাকাটি যাবে না, তার জন্য কিন্তু আমাদেরকে আনসার এটা দিয়েছে, মানে এইটাই আনসার আছে। মানে অনেক সময় এরকম থাকতে পারে, মানে পায়ের মান আনসারই থাকবে, বুঝা গেল? তাহলে কি হলো 12 পাই, মানে এটা ডাইরেক্টলি, মানে ব্যাস যদি দেয় দিয়েও এটা হলো ডাইরেক্টলি। এবার আমরা আরেকটা চেঞ্জ করি, মানে কোশ্চেন আবার চেঞ্জ করি। এবার দেখো আমি কোশ্চেনটা তোমাদেরকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি করে দিলাম 21, কত করলাম 21 সেমি, তাহলে পরিধি কি হবে, এটা হয়ে গেল সেকেন্ড নম্বর কোশ্চেন। খুব তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি করতে পারবে তোমরা। আর এবার এটা, এবারে তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। দেখো এবার কি একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস 21 সেমি হলে তার পরিধি কত হবে, তাহলে কত হবে, তাহলে সেম ভাবে এটা লিখবো, বৃত্তের ব্যাস কত, এটা এটা দুইটা দেখায় আগে করে দিলেই হয়ে যাবে, মানে কত ইজি আমাদের জিনিসগুলো, এটা হয়ে গেল। তাহলে এবার দেখো এবার ব্যাসার্ধটা আবার বের করছি, তাহলে ব্যাসার্ধটা কি হবে, আচ্ছা ব্যাসার্ধ, আচ্ছা কঠিন, এটা মনে হচ্ছে কঠিন হয়ে গেল একটু নাকি, একটু সোজা করে নাও দেখি তো, এটাকে সোজা করে নিচ্ছি, এটাকে তোমরা 28 নিয়ে নাও, 28 সেমি, তাহলে দেখো সোজা হবে, বেশি সোজা হবে, 28 সেমি নিয়ে নাও, তাহলে এখানে হলো 28, তাহলে এখানে কি হবে 28 বাই কত হবে 2 সেমি, মানে হলো কত 14 সেমি, তাহলে 14 সেমি, মানে প্রথমে তোমাকে সিম্পল ভাবে অঙ্কগুলো ধরতে হবে, তারপরে কঠিনগুলো যাবে, সব অঙ্ক করা যাবে, দশমিক আসবে, তাহলে 14 সেমি হলো। এবার দেখো পরিধি মানে কি, পরিধি মানে যে 2 পাই আর, তাহলে দেখো এখানে আর মানে আমি জানছি কত, আর মানে জানছি কত নাকি 14 সেমি, আবার 2 আর মানেও জানছি কত 28, তাহলে আমি এটাতে বসাতে পারি, সেমিটাতে মানে এই সূত্রতে বসাতে পারি, অথবা পায়ের মান এখানে বসিয়েও করতে পারি। তাহলে আচ্ছা দেখা যাক, আমি এটা দিয়ে করছি, প্রথমে 2 আর এর জায়গাতেই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 2 আর জায়গায় মানটা বসলে কি হবে দেখো, তাহলে এটাকে সাজিয়ে নিলাম, 2 পাই আর লিখলাম, আবার তাহলে 2 আর গুণিত পাইটাকে আলাদা রাখলাম, 2 আর মানে কত 28 ছিল। তোমরা হয়তো অনেকে কোশ্চেন করবে যে 2 আর এর মান ডাইরেক্ট বসছে, তাহলে আমরা এটা করে লাভ কি হলো, এটা এখন লাভটা বুঝবে না, আমি এর থেকে যখন বড় বড় অঙ্ক করবো তখন ওখানে লাভটা পাওয়া যাবে, তার জন্য এটা তোমাদেরকে শেখাচ্ছি। এবার দেখো মানে দুটো দিয়েই করা যায় অঙ্ক, সেটা শেখাচ্ছি। তাহলে 2 পাই, এবার 22 এর মানটা, পায়ের মানটা বসিয়ে দাও, তাহলে পায়ের মান কত 22 এর 7, এটা তোমরা এখন মুখস্থ রাখতে হবে, এনি টাইম মুখস্থ রাখবে। দেখো পাই ইকুয়াল টু কত 22 এর 7, এটা হচ্ছে পরিমিতিতে, ত্রিকোণমিতিতে কিন্তু পায়ের মানটা আলাদা হয়, ত্রিকোণমিতিতে পায়ের মানটা হয় 1.141, এটা হয় পায়ের মান, ঠিক আছে, এখানে কিন্তু আলাদা। তাহলে দেখো এবার কাটাকাটি যাবে, দেখো 7 দিয়ে কেটে দাও, তাহলে 4 7 28, আমাদের কত হলো 4, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 4 2 8 88। এবার দেখো কাটাকাটি হয়েছে, তাহলে এটা হলো সেমি, এটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন, তোমাদেরকে আমি কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 3, ততক্ষণে তোমরা অ্যান্সারটা টুকে নাও, আমার কোশ্চেনটা দিতে দিতে নিজে করি। কোশ্চেন নাম্বার 3, একটি বৃত্তে, এবার আমি এটা তোমাদেরকে চেঞ্জ করে দিলাম, পরিধি 176 সেমি, কত 176 সেমি, তার ব্যাসার্ধ কত হবে, একটা কোশ্চেন যদি তোমরা বুঝে যাও তাহলে সবগুলোই পারবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে, এটা হলো
কোশ্চেন নাম্বার 3 এটা। এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা ভালো করে শুনে নাও। যখন আমাদের ব্যাস বা ব্যাসার্ধ বলবে, পরিধি নির্ণয় করতে বলবে, তখন কিন্তু বসিয়ে দিলেই হবে সূত্রতে। এবার দেখো এখন যখন পরিধির কথা বলেছে, তাহলে ব্যাসার্ধ বা ব্যাস আমরাকে জিজ্ঞেস করেছে, মানে ওটা জানি না। তাহলে আমরা তো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ আগে জানি, মানে আরটা আগে জানতে হয়, তারপরে আমরা পরিধিটা পাই। তো সেই জন্য আমরা কি করব, যেহেতু আমাদের ব্যাস বা ব্যাসার্ধ অজানা, তার জন্য সেটাকে ধরে নিব। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে যখন পরিধি দেওয়া থাকবে তখন কি করব, তখন আমরা বলবো, আমরা ধরে নিব, ধরি বা মনে করি, অনেকে মনে করে লিখে, তাহলে তোমরা সেটাও করতে পারো। ধরি বৃত্তের ব্যাসার্ধ, এখানে আমরা ব্যাসার্ধটা যেহেতু কি জিজ্ঞেস করেছি, যেটা জিজ্ঞেস করবো সেটা ধরবো। ব্যাসার্ধ বললে আর ধরবো, ব্যাস বললে 2r ধরবো। তাহলে ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধটা ধরে নেব কি, আমরা যেটা প্রথমে যেটা ধরেছিলাম যখন সূত্রগুলো লিখি সেটা আর বাকিগুলো যেহেতু আমাদের এখানে নেই, তার জন্য এগুলোটা আমরা মিটিয়ে দিলাম। এবার দেখো, এবার আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি কি, তাহলে বৃত্তের পরিধিটা কি হবে, অতএব বৃত্তের পরিধি, অতএব বৃত্তের পরিধিটা হবে তাহলে 2πr সেমি, এটা হবে, কারণ এটা সূত্র আমরা জানি। এবার দেখো, তাহলে আমরা সূত্রতে জানি কি, সূত্র কি হবে, সূত্র হবে, আমাদের সূত্র হবে 2πr ফর্মুলাটা। আর এখানে পরিধি ফর্মুলা হচ্ছে 2πr, আর আমাদের বইয়ে বলে দিয়েছে 76 সেমি 100। তাহলে এই দুটো কি সমান, তাহলে এখানে লিখে দেবো, এইভাবে তখন করতে হবে। মানে এবার আমাদের অঙ্কটা একটু বড় হচ্ছে। তাহলে এবার লিখবো শর্তানুসারে, শর্তানুসারে, তাহলে কি হলো 2πr সমান 176 সেমি। এবার দেখো প্রথমে 2 দিয়ে তাহলে এটাকে ভাগ করে দিতে পারি, দেখো এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করে নাও। তাহলে 8 দুগুণী 16 কত হবে, 8 দুগুণী 16, 8 হলো হাতের 1, আর এটা দেখো ডাইরেক্টলি মানে আমি ভাগ করছি, 8 দুগুণী 16, 16 বাদ দিলে 1 থাকলো, আর এখানে 6, তাহলে 16, আবার 2 দিয়ে কাটলে হবে 8 মানে 88। তাহলে পাই আর সমান কত হলো 88। আচ্ছা, এই লাইনে তোমরা পায়ের মানটাকে বসিয়ে দাও, মানে কাটার পরে এই লাইনে পায়ের মানটা বসিয়ে দিলাম 22/7 গুণিত, আর এখানে তোমরা বা লিখবে। এবার দেখো আমাদের এখানে কি আছে, এখানে 22টা আর এর সঙ্গে গুণ আর 7টা ডিভাইডেড আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এদিকে যেটা ভাগ থাকবে সেটা গুণ হবে, এদিকে যেটা গুণ থাকবে সেটা ভাগ হবে। সেম একই কথা, এদিকে যদি ভাগ থাকে তাহলে এদিকে গুণ হবে, এদিকে যদি গুণ থাকে এদিকে ভাগ হবে। এবার দেখো আমি এর পরে থেকে আমি উপরে তোমাদের করছি অ্যান্সারটা, মানে একটুটা লিখে দিলাম, এবারে চলে যাবে। তাহলে এবার দেখো কি হবে, বা আর সমান 88 গুণিত 7, কারণ ভাগ থাকলে গুণ আর গুণ থাকলে ভাগ, তাহলে ভাগ। এবার দেখো 2 দুগুণী 4, 2 দুগুণী 4, তাহলে মিলে গেল ডাইরেক্ট 4, তাহলে 4 7 28, 4 7 28 সেমি। তাহলে আমাদের ব্যাসার্ধটা কত হয়ে গেল, ব্যাসার্ধ ধরেছিলাম আর, তাহলে 28 সেমি হয়ে গেল, আমাদের উত্তর কমপ্লিট। এবারে আমি কোশ্চেনটাকে আরেকটু জটিল করে দিচ্ছি, নিজে করি। কোশ্চেন নাম্বার 4, তোমরা এটা থেকে সলভ করার চেষ্টা করো। তাহলে একটি বৃত্তে, এবার আমি তোমাকে ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল এবারে আমি তোমাদেরকে কি করলাম, একটু আরো জটিল করে দিলাম। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে তার ব্যাস কত, ব্যাস আর একটু বড় করে নাও, তো সেটাকে একটু বড় করতে শিখো। তার ব্যাস ও পরিধি নির্ণয় করো, ব্যাস ও পরিধি, ব্যাস ও পরিধি নির্ণয় করো। তাহলে দেখো কোশ্চেন আমাদের আস্তে আস্তে কি হচ্ছে, জটিল হচ্ছে। নির্ণয় করো, কিন্তু কখনোই আমরা
কোশ্চেন যতই জটিল হোক না কেন, মানে কোশ্চেনের চেহারাটা যতই পরিবর্তন হোক না কেন, আমরা কি করব না, আমরা সেটাকে গভীরভাবে নেব না, মানে জটিলভাবে নেব না, আমরা সবসময় কি করবো, সেটাকে সিম্পলভাবে নেব এবং এটাকে সহজভাবে নাও। এখন দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল কত, 154 বর্গ সেমি। আমাকে জিজ্ঞেস করেছে ব্যাস আর পরিধি কত, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে ব্যাস আর পরিধি, তাহলে দেখো ব্যাস মানে কি 2r আর পরিধি মানে কি 2πr। তাহলে আমি কি করব, প্রথমত আমি ধরে নেব, যেটা আমাকে জিজ্ঞেস করেছি সেটা ধরে নেব। তাহলে দেখো যেটা আমি জানি না, যেটা জিজ্ঞেস করেছি সেটাকে ধরে নাও। তাহলে লিখো, প্রথমে লিখে নাও, তাহলে বৃত্তের ব্যাস ধরে নিচ্ছি কি 2r। 2r কি আছে, সেমি, যেটা একটা থাকবে সেটা ধরে নিতে হবে 2r সেমি। আচ্ছা, এবার দেখো বৃত্তের কি আর কি জিজ্ঞেস করেছে, পরিধি। তাহলে বৃত্তের পরিধি 2πr। আচ্ছা, এটা সেমি, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, যেটা লিখেছিলাম 2r গুণিত কি হবে, পাই সেমি, সাজিয়ে লিখে রাখলাম, এটা পরে কাজে লাগবে। তারপরে দেখো আর কি অজানা, ক্ষেত্রফলটা জানা, এখানে জানা, কিন্তু সূত্র অনুযায়ীও লিখে নেব বৃত্তের ক্ষেত্রফল, মানে সূত্র যেটা হবে সেটাকেও লিখে নেব। তাহলে ক্ষেত্রফলটা আমি কি লিখে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম পরবর্তীতে কাজে লাগবে। 18 নম্বর অধ্যায়ে কাজে লাগবে, এখানেও লাগবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, πr²। এককটা কিন্তু বর্গ সেমি হবে, তখন মানে এমনি হবে না, মানে শুধু সেমি হবে না। কেন, কারণ ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ, তোমাদেরকে বারবারই শিখিয়েছি। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো আবারও কি লিখবো, শর্তানুসারে লিখে দেবো। শর্তানুসারে আমার কথাগুলো শোনো এবং বোর্ডের দিকে ফলো করো। শর্তানুসারে দেখো এখানে ক্ষেত্রফলটা আমরা কি পেয়েছি, πr², আর আমাদের এখানে ক্ষেত্রফলটা কত আছে, 154। দেখো আমাদের এখানকার ক্ষেত্রফলটা হচ্ছে πr², আর এখানে প্রশ্নের ক্ষেত্রফলটা হচ্ছে 154, মানে দুটোই ক্ষেত্রফল, একটা বৃত্তের দুটো ক্ষেত্রফল, তাহলে অবশ্যই সমান হবে। তার জন্য এটাকে লিখে দাও, πr² সমান 154 বর্গ। এবার বর্গ সেমিটা আর হবে না, কারণ শর্তানুসারের সময় আর হয় না, কারণ এটার বর্গ সেমি কেটে গেছে। তাহলে এবার এখান থেকে পায়ের মানটা বসিয়ে দাও। পায়ের মানটা কি হবে, তোমরা পায়ের মানটা সবাই মুখস্থ আছে, 22/7 গুণিত কত, r² সমান কত, 154। এটা হলো। এবার দেখো এবার কি করবো, আমরা এদিকে যেটা ভাগ আছে সেটা গুণ করবো, আর যেটা গুণ আছে সেটা কি করবো, ভাগ। তাহলে আবার আমি প্রথমটুকু মিটিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই তোমাদের পুরো হয়ে গেছে, এটুকু আমি মিটিয়ে দিলাম। এবারে দেখো তাহলে কি হবে, বা r² আমরা রেখে দিলাম। তাহলে 154 গুণিত 7 উপরে লিখলাম, আর নিচে আমরা কি লিখলাম, আমরা 22 লিখলাম। এবার দেখো 154কে ভাগ করব, কত দিয়ে, 22 দিয়ে। তাহলে কত হবে, দেখো তোমরা যে আমি ভাগ করার অনেকগুলো নিয়ম অনেকটা ভিডিওতে বলেছি, এটাতেও বলছি। তাহলে ভাগ করার সহজ নিয়ম হচ্ছে কি, যেটা দিয়ে ভাগ করব, যেটাকে ভাগ করব, যে সংখ্যাটা আছে, মানে ভাগ করার সংখ্যাটা যেটা আছে, মানে যেটাতে ভাগ করি সেটা শেষের সংখ্যাটা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো কি ভাগ যেটাকে করবো সেটা মিলে যাবে। তাহলে দেখো এখানে কত আছে 4, এখানে কত আছে 2, তাহলে 4 দিয়ে যদি গুণ 2 দিয়ে গুণ করি 4 হয়ে যাবে, কিন্তু এটাকে 2 2 4, তাহলে 44 হলো, মিললো না। তাহলে 2 দিয়েও 4 হয়, আরো আদার সংখ্যা দিয়ে দেখো। এবার যদি 7 দিই, 7 দুগুণি কত, 14, 7 দুগুণি 14, তো 7 দুগুণি 14 তো 4 মিলছে। এবার এটাকে কনফার্ম করে নাও, তাহলে 7 দুগুণি 14, হাতের 1, 7 দুগুণি 14 আর 15। দেখো কত সহজে তাহলে তোমরা ভাগটা করতে শিখছো। তাহলে এখানে হয়ে গেল 7, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে কত হবে, 7। এবার দেখো আমাদের এখানে থাকলো কি, স্কয়ার। এবার দেখো r² আছে, এবার এখানে লক্ষ্য করো 7 গুণিত 7, এখানে তোমরা একবার এটাকে লিখবে 7 গুণিত 7। তোমাদের সূচকে চ্যাপ্টার নম্বর 2 এ তোমরা বছরের প্রথমে তোমরা শিখেছো আমার কাছে এবং তোমাদের স্কুলের স্যারদের কাছে, যে তোমাদের স্যারেরা বলেছিল সূচকে স্কয়ার মানে হচ্ছে তার পাওয়ারটা 2, মানে এখানে দুটো r আছে। এখানে যদি স্কয়ার মানে দুটো r হয়, তাহলে এখানে দুটো 7 আছে, তাহলে আমরা 7 এর উপরে ওই স্কয়ারটা লিখতে পারি। তার জন্য আমরা 7টাকে কি করে লিখব, 7 লিখে তার উপরে ছোট করে 2 লিখে দেব। এটা হয়ে গেল। এবার দেখো, এবার আমরা এটাকে আবার ব্র্যাকেটেও ইউজ করতে
পারি, ব্র্যাকেটও ইউজ করতে পারি। দেখো এটাকে সুন্দরভাবে ব্র্যাকেটও দিয়ে দিতে পারি, তাহলে এখানেও ব্র্যাকেট দিতে পারি। এবার দেখো সূচকের নিয়মটা কি ছিল তোমরা প্রথমে শিখেছো 2 নম্বর অধ্যায়ে। সূচকের নিয়মটা কি ছিল? সূচকের নিয়মটা ছিল যদি পাওয়ার দুটো সমান হয়, ঘাত, এটাকে পাওয়ার বা ঘাত বলে, ঘাত দুটো যদি সমান হয় তাহলে নিচেটা সমান হবে। তাহলে এখন দেখো নিচে উপরে কি হয়েছে 2 2 সমান, তাহলে r সমান কত 7, এটা হয়ে গেল। তাহলে r সমান 7, এটা হচ্ছে সূচকের নিয়ম থেকে করলাম। তাহলে r ইকুয়াল টু কত 7, তাহলে আমাদের r সমান, r মানে কি ধরেছিলাম, r মানে কি হয়েছিল, r মানে আমাদের হয়েছিল ব্যাসার্ধ। আমরা কি বের করতে বলেছি কি ব্যাস, ব্যাস মানে কি ধরেছিলাম 2r। তাহলে দেখো এবারে আমি কি করব, তোমাদের দেখো r বের হয়ে গেল আমাদের কত 7। এবারে আমি কি করব, এখান থেকে 2r বের করব আর 2 পাই r। দেখো আমার যেগুলো ধরেছিলাম সেগুলোতে কি ছিল, সেগুলোতে দেখো এখানে ছিল 2r, মানে আমি 2r ধরেছিলাম, তাই এদিকে আমি 2 গুণ করলাম। তোমাদেরকে আমি ক্লাস করানোর সময় অনেকবারই বলেছি আমরা ইকুয়াল চিহ্নের এদিকে যে কোনো দিকে যে যা মানে এদিকে গুণ করলে ওদিকে গুণ করবো, এদিকে ভাগ করলে ওদিকে ভাগ করবো, এদিকে যোগ করলে ওদিকে যোগ করবো, মানে ইকুয়ালের দুই দিকই যা করবো দুইকে একই করবো। তাহলে এখন আমি 2 আর এর সাথে গুণ করলাম, তাহলে 2r হলো। তাহলে তোমরা ওই এই 2 আগা দিকে গুণ করে দাও, তাহলে কত হবে 7 দুগুণে 14। তাহলে তোমরা দেখতে পেলে 2rটা আমরা কি ধরেছিলাম ব্যাস, তাহলে ব্যাস কত হবে 14 সেমি। তাহলে আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের আরেকটা অ্যান্সার বের করতে বলেছিল কি, আমাদের আরেকটা অ্যান্সার বের করতে বলেছে আমাদের পরিধি কত হবে। তাহলে এখন আমরা লিখে নিচ্ছি অতএব নির্ণেয় পরিধি, নির্ণেয় পরিধি। দেখো পরিধির সূত্রটা কি ছিল, আমি তোমাকে সাজিয়ে লিখে রেখেছিলাম 2r গুণিত পাই, এটা আমি লিখেছিলাম। তাহলে সেমি এটাকে একবার লিখে দাও। এবার দেখো এখানে আমাদের শেষে কি আছে 2r সমান কত 14, তার এখানে বসিয়ে দাও 14 গুণিত কত পাই মান কত 22 এ 7। তাহলে এটা কাটাকাটি করে 7 দুগুণে কত 14, তাহলে 2 হলো। এবার 2 দিয়ে এটা গুণ করো, তাহলে কত হবে 2 4 2 4 মানে 44 সেমি। তাহলে আমাদের অল অ্যান্সার হয়ে গেছে। এখানে তোমরা এখানে ওয়াটের দিয়ে এটাকে ওয়াটের দিয়ে দিতে পারো এখানেই, দিয়ে এখানে কি লিখতে পারো তোমরা ব্যাস লিখতে পারো, ব্যাস অতএব ব্যাস দিয়ে তোমরা এই 2rটাকে এখানে ভিতরে লিখে দিতে পারো, 2 গুণ করলাম এটা হলো। এটা এখানে এরকম ভাবে করতে পারি, মানে আমরা শর্টকাটের জন্য। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আজকের জন্য, আজকের ভিডিওতে এতটুকু দিলাম। এবার আমি তোমাদের 5 নম্বর কোশ্চেন বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে সেম এইরকম ভাবেই। ততক্ষণ তোমরা টুকে নাও। দুঃখিত, আমাদের কারেন্ট পালিয়ে গেছে, তার জন্য আমাদের অফ হয়ে গেছিলো। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে আমাদের আজকের মতো ভিডিওটা শেষ করবো, যেহেতু কারেন্ট পালিয়ে গেছে, ইনভার্টারে বেশিক্ষণ লাইন থাকবে না। এবার দেখো তোমাদের বাড়ির কাজ 5 নম্বর কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল। এখানে তোমরা লিখে নাও বাড়ির কাজ যেটা হবে 616, 616 কত হবে 616। তাহলে 616 বর্গ সেমি বলে তার ব্যাস, এই ব্যাসের জায়গাতে তোমরা একটু একটু সামান্য চেঞ্জ করে দিই, বাড়ির কাজটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ করলাম, মানে আরো সহজ করে দিলাম। কেন সহজ হলো বলো তো, কারণ আমাদের যে ক্যালকুলেশন করতে করতে যেটা বেরোবে সেটাই ব্যাসার্ধ, তাহলে এটাই অ্যান্সার, আর এটা অ্যান্সার হবে। তাহলে তোমরা এটা বাড়ি থেকে করবে পরবর্তী ভিডিও। তাহলে তোমরা তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, এখানে লিখে দিতে পারো হোমওয়ার্ক। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে
পরবর্তী ভিডিও আপডেট হওয়া পর্যন্ত তোমাদেরকে পরবর্তী ভিডিও তোমাদের জন্য তৈরি করা পর্যন্ত তোমরা এই কোশ্চেনটা কী করবে, সলিউশন করবে এবং যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে বাকি চারটা করালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অল দ্য বেস্ট। আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।